হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি অর্পিতা, আর আপনি শুনছেন অর্পিতা ভয়েস। শুরু হোক আজকের গল্প। বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ির চৌকাঠ পেরিয়ে যখন নিজের ঘরে পা রাখলাম, সেই ফুলসজ্জার রাতে আমার স্বামী আমার দিকে ফিরেও তাকালো না। নিষ্পাপ শিশুর মতো বিছানায় শুয়ে পড়ল সে। আমি মনে কষ্ট নিয়ে তার পাশে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমি অনুভব করলাম কেউ একজন আমার শরীরে হাত দিচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে, কিন্তু চোখ খুলে যা দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল। আমার সামনে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর মশাই, আর তার চোখে ছিল এক ভয়ঙ্কর নোংরা দৃষ্টি। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার জিভ থেকে লালা ঝরছে। আমি ভয়ে সরে যেতেই তিনি বলে উঠলেন, বৌমা, আজ রাতে আমি তোমার সাথে থাকব। আমার মনের ইচ্ছা আমি পূরণ করব। এই কথা বলেই তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার উপর জোর খাটাতে শুরু করেন। আমার সম্মানটুকু কেড়ে নিতে তার একটুকুও বুক কাঁপল না। আমার অসহায় আর্তনাদ সেই বন্ধ ঘরের মধ্যেই মিলিয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আমার স্বামী পাশেই ঘুমিয়েছিল, কিন্তু সে কিছুই জানতে পারল না। আমার জীবনের এই ভয়ঙ্কর সত্য ঘটনা শুনলে আপনারাও হয়তো চমকে উঠবেন। কেন আমার স্বামী চোখের সামনে সব দেখেও নির্বিকার থাকত? সেই উত্তর আপনারা এই গল্পটি শেষ পর্যন্ত পড়লেই পাবেন। আমার নাম মিনু। খুব সাধারণ এক গরিব ঘরে আমার জন্ম। বাবা অন্যের বাগানে মালির কাজ করতেন। তা থেকে যা আয় হতো তা দিয়েই আমাদের সংসার কোনো রকমে চলত। সংসারের সব কাজ আমিই সামলাতাম, কারণ আমার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরে আমরা জানতে পারি আমার মায়ের শরীরে এক জটিল রোগ বাসা বেঁধেছে, যার চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। যেখানে আমাদের নুন আনতে পান্তা পুরায়, সেখানে এত টাকা জোগাড় করা ছিল স্বপ্নেরও অতীত। তবুও আমার বাবা হাল ছাড়েননি। তিনি পরিচিত এক ধনী ব্যক্তির বাড়িতে আমার জন্য একটি কাজের ব্যবস্থা করেছিলেন। কাজটি ছিল সেই ধনী ব্যক্তির ২৬ বছর বয়সী একমাত্র ছেলেকে দেখাশোনা করা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ২৬ বছরের যুবককে আবার দেখাশোনার কি আছে? আসলে সেই ধনী ব্যক্তির ছেলে আশিক মানসিকভাবে সুস্থ ছিল না। বয়স বাড়লেও তার আচরণ ছিল অবিকল শিশুর মতো। তাই তার বাবা মা চেয়েছিলেন একজন সার্বক্ষণিক সঙ্গী, যে তাকে আগলে রাখবে এবং তার সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। আমি যেদিন বাবার সাথে সেই বাড়িতে যাই, আশিক আমাকে দেখামাত্রই আমার হাত ধরে তার খেলার জায়গায় নিয়ে যায় এবং আমার সাথে খেলতে শুরু করে। সেদিন মালিক আমাকে মাস গেলে ২৫,০০০ টাকা বেতন দেওয়ার কথা বলেন, আর আমি মায়ের চিকিৎসার কথা ভেবে রাজিও হয়ে যাই। কিন্তু আমি রাজি হতেই তিনি আমার বাবার দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, যদি আমি তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিই, তাহলে তিনি আমার স্ত্রীর চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন। অর্থাৎ তিনি পুরো ৫ লক্ষ টাকা দিতে প্রস্তুত ছিলেন। এই প্রস্তাব শুনে আমি আর বাবা দুজনেই হতভাগ হয়ে গিয়েছিলাম। আমার বাবা হাত জোট করে কেঁদে বললেন, মালিক, আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নই। আপনার মানসিকভাবে অসুস্থ ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়ের জীবনটা কিভাবে নষ্ট করতে পারি? তখন মালিক আমার বাবাকে বললেন, দেখো রহিম, আমি তোমাদের একটা বড় সমস্যার সমাধান করতে চাইছি, আর তুমি আমাকেই ছোট করছো। তোমার টাকার প্রয়োজন, আর আমার ছেলের জন্য একজন যত্নবান স্ত্রী প্রয়োজন, যে তার খেয়াল রাখবে এবং তার সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। যদি এই বিয়ের বিনিময়ে আমার অসুস্থ মা সুস্থ হয়ে ওঠেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার সম্মতিতে মালিক খুব খুশি হলেন। বাবা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি আমার হাত ধরে বললেন, মায়ে, তুই কি করলি? একটা পাগলের সাথে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করিস না। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, মায়ের জীবনের চেয়ে আমার জীবন বড় নয়। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকব। এই বিয়ের বিনিময়ে যদি মাকে ফিরে পাই, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। আমার কথা শুনে বাবা কান্নায় ভেঙে পড়লেন। ৭ দিনের মধ্যেই খুব সাধারণ আয়োজনে আমাদের বিয়ে হয়ে গেল। আমি শ্বশুর বাড়িতে এলাম। ঘরে ঢোকার সাথে সাথেই আমার স্বামী তার বাবাকে বলল, বাবা, আমার নতুন খেলনা কোথায়? তুমি তো বলেছিলে বিয়ে করলে অনেক খেলনা দেবে। শ্বশুর মশাই তাকে বললেন, আসিফ, তোমার সব খেলনা তোমার ঘরে রাখা আছে। একথা শুনে আকাশ ছোট বাচ্চার মতো হাততালি দিতে দিতে ছুটে নিজের ঘরে চলে গেল। আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বৌমা, আজ থেকে আশিকের সব দায়িত্ব তোমার। তুমি ওর খেয়াল রেখো। এরপর তিনি আমাকে আশিকের ঘরে নিয়ে গেলেন।
ঘরে ঢুকে দেখি আমার স্বামী খেলনা নিয়ে খেলতে খেলতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। আমি তাকে বিরক্ত না করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তিতে আমারও খুব ঘুম চলে এলো। গভীর রাতে অনুভব করলাম কেউ আমার শরীরের কাপড় সরিয়ে পায়ে হাত দিচ্ছে, কোমরে হাত দিচ্ছে। আমি ভয়ে চোখ খুলতেই দেখি আমার শ্বশুর মশাই আমার সামনে দাঁড়িয়ে, তার চোখে সেই কুচ্চ দৃষ্টি। আমি তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করছেন? তিনি এক ক্রুড হাসি হেসে বললেন, বৌমা, আমার ছেলের সাথে তোমার বিয়েটা তো শুধু লোক দেখানো। ও তো একটা পাগল, ও তোমাকে কোনোদিন সুখী করতে পারবে না। আর আমি ওর পিছনে 5 লক্ষ টাকা এমনি এমনি খরচ করিনি। তোমাকে প্রথম দিন দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। আমি নিজের স্বার্থেই তোমাকে এই বাড়িতে এনেছি। আজ রাতে আমি তোমার সাথেই থাকব। তার কথা শুনে আমার পায়ের তলা মাটি সরে গেল। আমি সাহস সঞ্চয় করে বললাম, ছি, আমি আপনাকে বাবার মতো সম্মান করতাম। আপনি এত জঘন্য মানসিকতার মানুষ? আমি আপনার ছেলের স্ত্রী, আপনার পুত্রবধূ। আমার সাথে এমন অন্যায় করবেন না। আমার কথা শুনে তিনি ধমকে উঠলেন, একদম চুপ। বেশি কথা বললে আমি তোমার মায়ের চিকিৎসা এক্ষুনি বন্ধ করে দেব। তার এই হুমকিতে আমি ভেঙে পড়লাম। আমি তার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমার জীবনটা নষ্ট করবেন না। কিন্তু তিনি আমার কোনো কথাই শুনলেন না। তিনি আমাকে ভয় দেখিয়ে, আমার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে, আমার দুর্বলতার সুযোগ নিয়ে তার সব কথা মানতে বাধ্য করলেন। সেই রাতে তিনি নিজের পাশবিক ইচ্ছা পূরণ করার জন্য আমার উপর ঝাঁপিয়ে পড়েন। আমার স্বামী পাশে থাকা সত্ত্বেও সেই রাতে তিনি আমার সাথে সব কিছু করেন। আর ঘরের দরজার উপাশে দাঁড়িয়ে আমার শাশুড়ি সব কিছু শুনেও নীরব ছিলেন। কেন তিনি সেদিন কোনো প্রতিবাদ করেননি? সেই উত্তর আমি অনেক পরে পেয়েছিলাম। সেই রাত থেকে এটা প্রায় রোজগার ঘটনা হয়ে দাঁড়াল। আমার শ্বশুর মশাই প্রায় প্রতি রাতেই আমাকে তার ঘরে ডেকে পাঠাতেন এবং ঘণ্টার পর ঘণ্টা আমার উপর অত্যাচার চালাতেন। তার কাছে আমার চোখের জলের কোনো দাম ছিল না। আমি মুখে মিথ্যা হাসি নিয়ে সারাদিন আমার স্বামীর সেবা করতাম, তার খেয়াল রাখতাম। আকাশের চিকিৎসা চলছিল এবং ডাক্তার বলেছিলেন যে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে পারে। এই কথাটা আমার মনে একটা ক্ষীণ আশার আলো জাগিয়ে রেখেছিল। একদিন আমি আর শাশুড়ি যখন আশিককে ডাক্তারের কাছ থেকে নিয়ে ফিরলাম, তখন শাশুড়ি খুব আনন্দের সাথে শ্বশুর মশাইকে বললেন যে ডাক্তারের মতে আশিকের 80% সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। শুনে শ্বশুর মশাই তার ছেলের সাথে বললেন, তোমার পাগল ছেলে কোনোদিনও ঠিক হবে না। তুমি শুধু শুধু ওর পেছনে টাকা নষ্ট করছ। শ্বশুর বাড়িতে থাকতে থাকতে আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার শ্বশুর তার নিজের স্ত্রী ও সন্তান কাউকেই পছন্দ করতেন না। তিনি বাইরে থেকে যতটা ভালো মানুষ দেখাতেন, ভেতর থেকে তার 10 গুণ বেশি ভয়ঙ্কর আর নীচ প্রকৃতির ছিলেন। তিনি মেয়েদেরকে পায়ের জুতো ছাড়া আর কিছুই মনে করতেন না। একদিন আমার শাশুড়ি রান্নাঘরে ছিলেন আর আমি আশিকের সাথে খেলছিলাম। এমন সময় শ্বশুর মশাই বাইরে থেকে এসে শাশুড়ির চোখের সামনে দিয়েই আমার হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গেলেন। তিনি আশিককে ধমক দিয়ে বললেন, তুই নিজের ঘরে যা। আশিক তার বাবাকে প্রচণ্ড ভয় পেত, কারণ তিনি কোনোদিনও তাকে ভালোবাসা দেননি। সবসময় ধমক দিয়ে কথা বলতেন। আমাকে ঘরে নিয়ে গিয়ে তিনি একটি নোংরা পোশাক আমার হাতে দিয়ে বললেন, এটা আমার সামনে এখনই পরো। আমি হাত জোট করে বললাম, দয়া করে আমার উপর আর অত্যাচার করবেন না। তিনি আমার কোনো কাকুতি মিনতি শুনলেন না। আমাকে বাধ্য হয়ে তার দেওয়া সেই পোশাক পরতে হলো। তারপর তিনি আমাকে বাথরুমে নিয়ে গিয়ে গেলেন। যখন আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসছিলাম, তখন শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমাকে বললেন, নিজের ইচ্ছেতেই তো সব কিছু করছো, তাহলে এখন আবার এই কান্নার নাটক কেন? এসব করে তো তোমারই মজা লাগছে, তাই না? তোমার মা তো এখন সুস্থ, তাহলে এখনো কেন এই বাড়িতে পড়ে আছো? চলে যাও না কেন? আমি কেঁদে তার পায়ে ধরে বললাম, মা, আমি আশিককে বিয়ে করেছি, আমি তাকেই নিজের সবটা মনে করি। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। যতদিন বাঁচব আমার স্বামীর সাথেই থাকব। আমার কথা শুনে তিনি আমার গালে এক থাপ্পড় মেরে বললেন, শ্বশুরের সাথে সব কিছু করে এখন স্বামীর জন্য দরদ দেখাচ্ছিস? যা আমার চোখের সামনে থেকে। শ্বশুর বাড়িতে ভুল বোঝাবুঝির শিকার হয়ে আমি নিজের ঘরে এসে কান্নায় ভেঙে পড়লাম।
তখন আমার স্বামী আশিক, যার মানসিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। সে আমার কষ্টগুলো বুঝতে শিখছিল। আমি যখন কাঁদতাম সে আমার চোখের জল মুছে দিত। বিয়ের প্রথম দিকে সে এসব কিছুই বুঝত না, একটা শিশুর মতো আচরণ করত। কিন্তু এখন সে আমার কষ্ট বুঝতে পারে। সেদিনও সে আমার চোখের জল মুছে দিয়ে বলল, তুমি আমার বউ, তুমি কাঁদছ কেন? কেঁদো না, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। এই বলে সে যখন আমাকে আদর করছিল, তখন আমারও তাকে ভালোবাসতে ইচ্ছে করল। আমি আবেগের বশে তাকে চুম্বন করতে যাব। ঠিক তখনই আমার শ্বশুর ঘরে ঢুকে আশিককে মারতে শুরু করলেন। তিনি চিৎকার করে বলছিলেন, তুই অনেক বড় হয়ে গেছিস না? তুই ছোট আছি, ছোট হয়েই থাক। বেশি বাড়াবাড়ি করলে আরও মার খাবি। আমি আর সহ্য করতে না পেরে সেই শয়তানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, বন্ধ করুন আপনার এই অত্যাচার। মারতে হলে আমাকে মারুন, আশিকের কোনো দোষ নেই। তিনি তখন আমার দিকে তাকিয়ে বললেন, যে দোষ করেছে মার তো তাকেই খেতে হবে। এই বলে তিনিও আমাকে মারতে শুরু করলেন। সেদিন তিনি আমাদের দুজনকেই খুব মেরেছিলেন। পরে শাশুড়ি এসে কোনো একটা অজুহাতে তাকে বাইরে পাঠিয়ে আমাদের বাঁচান। সেই দিনের পর থেকে আমি আর আকাশ আরও কাছাকাছি চলে আসি। যখন শ্বশুর মশাই বাড়িতে থাকতেন না, আমরা একসাথে সময় কাটাতাম। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আরও গভীর হয় এবং কয়েকবার আমাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। এভাবে 1.5 মাস কেটে যাওয়ার পর একদিন আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। আমি নিশ্চিত ছিলাম যে এই সন্তান আকাশের। কিন্তু আমার শাশুড়ি যখন জানতে পারলেন, তিনি আমাকে বললেন, ছি লিমা, এই বাচ্চাকে তুমি কার নাম দেবে? লোকে যখন জানবে এটা তোমার শ্বশুরের বাচ্চা, তখন সমাজে মুখ দেখাবে কি করে? আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনি ভুল ভাবছেন, এই সন্তান আশিকের। তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু আমি পেটে হাত দিয়ে কসম খেয়ে বললাম যে এটা আকাশের সন্তান। তখন তিনি আমার কথা বিশ্বাস করলেন। পরদিন রাতে শ্বশুর মশাই আবার আমার হাত ধরে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি বাধা দিয়ে বললাম, আমাকে ছাড়ুন, আমার শরীর ভালো নেই, আমি গর্ভবতী। তিনি অবাক হয়ে বললেন, কি তুমি গর্ভবতী? এই বাচ্চা কিছুতেই রাখা যাবে না, লোকে জানলে আমার সম্মান থাকবে না, সবাই ভাববে এটা আমারই সন্তান। আমি ভয়ে তাকে সত্যিটা বলতে পারিনি। তিনি বললেন, কাল সকালেই তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে এই বাচ্চা নষ্ট করার জন্য। আমি রেগে গিয়ে বললাম, আপনি মানুষ নন, একটা শয়তান। আমি আপনার অনেক অন্যায় সহ্য করেছি, কিন্তু আমার সন্তানকে আমি কিছুতেই নষ্ট করব না। তিনি তখন সিঁড়ি থেকে নেমে এসে আমার গালে এক থাপ্পড় মেরে বললেন, তোর খুব সাহস হয়েছে, তাই না? এই বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। এই বলে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমার শাশুড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর চিন্তা নেই আনিকা, আমি কিছু একটা ব্যবস্থা করব। তোর সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না। সেই রাতে আমার দুশ্চিন্তায় ঘুম এলো না, কিন্তু পরদিন সকালে যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। সেই মানুষটি যিনি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি তার নিজের ঘরেই নিষ্প্রাণ অবস্থায় পড়েছিলেন। প্রকৃতি যেন তার অপকর্মের শাস্তি তাকে এভাবেই দিয়েছিল। তার মৃত্যুর জন্য আমার বিন্দুমাত্র দুঃখ হয়নি, কারণ তিনি শুধু আমার সাথেই নয়, আমার স্বামী আর শাশুড়ির সাথেও চরম অন্যায় করেছিলেন। আজ আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে। আমাদের একটি 3 বছরের ফুটফুটে সন্তান আছে, আর আমার স্বামী আশিক এখন সম্পূর্ণ সুস্থ। আমি আমার স্বামী, সন্তান আর শাশুড়িকে নিয়ে খুব সুখে সংসার করছি। কথায় বলে ভালো কাজের ফল সবসময় ভালোই হয়। বন্ধুরা, আমাদের সমাজে অনেক মেয়েই এই ধরনের নির্যাতনের শিকার হন, কিন্তু সাহস করে মুখ খুলতে পারেন না। আসুন আমরা নির্যাতনের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই। আপনার চারপাশে কেউ এমন পরিস্থিতিতে থাকলে তাকে সাহায্য করুন। আপনার একটি সহানুভূতিশীল পদক্ষেপ কারো জীবনের আলো হতে পারে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।